ইসরায়েলের একটি অপারেশন যা ইরানের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করেছিল। স্থল অপারেশনগুলো মাসের পর মাস আগে থেকে সূক্ষ্মভাবে পরিকল্পিত ছিল এবং এটি কয়েকটি কৌশলগত পর্যায়ে উন্মোচিত হয়েছিল। প্রথম পর্যায়ে ছিল স্পাইক মিসাইল উৎক্ষেপণ করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নির্মূল করা। দ্বিতীয় পর্যায়ে ইরানের অভ্যন্তরে গোপনে ড্রোন বেস স্থাপন করা হয়। এই বেসগুলো শক্তিশালী S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করার জন্য অবস্থান নিয়েছিল। তৃতীয় পর্যায়ে ইসরায়েল বাংকার বাস্টার বোমা ব্যবহার করে বিমান হামলা চালায়, যা মূলত ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছিল। এই পারমাণবিক স্থানগুলো অত্যন্ত সুরক্ষিত, মাটির গভীরে বাংকারে অবস্থিত, যা প্রায় 6 তলা ভবনের সমান উঁচু। যদিও এই হামলাগুলো আশেপাশের অবকাঠামোতে কিছু ক্ষতি করেছিল, তবে গভীরে অবস্থিত মূল স্থাপনাগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। এই গভীরতায় প্রবেশ করতে ইসরায়েলের প্রয়োজন হবে মার্কিন নির্মিত GBU-57, একটি বিশাল অস্ত্র যা 8 তলারও বেশি গভীরতায় প্রবেশ করতে সক্ষম এবং যা স্টেলথ B-2 স্পিরিট বোমারু বিমানের মাধ্যমে বহন করা হয়। আরও বিস্তারিত সামনের ভিডিওতে রয়েছে। অপারেশন রাইজিং লায়নকে ইসরায়েলের পূর্ববর্তী হামলাগুলোর থেকে আলাদা করেছিল সেগুলো সিরিয়া, ইরাক বা এমনকি ইরানের অভ্যন্তরে গোপন মিশনের সময় হলেও এটি ছিল স্থলভাগে অনুপ্রবেশ, দেশীয় অনুপ্রবেশ এবং উচ্চ নির্ভুলতার বিমান হামলার অভূতপূর্ব সমন্বয়। এটি কেবল আরেকটি বিচ্ছিন্ন হামলা ছিল না, এটি ছিল ইরানের সামরিক অবকাঠামোকে ভেতর থেকে ধ্বংস করার জন্য একটি সূক্ষ্মভাবে সমন্বিত আক্রমণ, যা একক সিঙ্ক্রোনাইজড আঘাতে বিতরণ করা হয়েছিল। অপারেশনের আগে কয়েক মাস ধরে ইসরায়েলি গুপ্তচররা ইরানের অভ্যন্তরে গভীরভাবে প্রবেশ করেছিল। সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে কাজ করে মোসাদ এজেন্টরা নির্ভুলভাবে পরিচালিত মিসাইল সিস্টেম দেশে পাচার করেছিল। এর মধ্যে ছিল রাফায়েল স্পাইক NLOS নন লাইন অফ সাইট মিসাইল, যা চতুর্ভাবে মোবাইল প্ল্যাটফর্মে মাউন্ট করা হয়েছিল এবং বেসামরিক যানবাহনে লুকানো ছিল। এই লঞ্চারগুলো ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের কাছাকাছি কৌশলগতভাবে রাখা হয়ে, যার মধ্যে ছিল তেহরানের চারপাশে ছড়িয়ে থাকা সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি এবং মোবাইল লঞ্চার। সাধারণ স্থানে লুকানো এগুলো নিঃশব্দে অপেক্ষা করছিল সংকেতের জন্য। যখন বিমান হামলা শুরু হলো, তখন সেই গোপন লঞ্চারগুলো সক্রিয় হয়ে উঠল। দূর থেকে সক্রিয় করা হয়ে এই মিসাইলগুলো অস্ত্রাগারের নিঃসনতার সাথে আঘাত হানে। ইরানের সামরিক বাহিনী প্রতিক্রিয়া জানার আগেই একাধিক বিমান প্রতিরক্ষা স্থানে আঘাত হানে। কিন্তু এটি ছিল অপারেশনের একটি স্তর মাত্র। একই সঙ্গে ইসরায়েলি গুপ্তচর সংস্থা ইরানের অভ্যন্তরে একটি গোপন ড্রোন বেস তৈরি করেছিল। এই প্রচেষ্টা ইউক্রেনের মতো যুদ্ধক্ষেত্রের কৌশলের প্রতিফলন ঘটিয়েছিল, তবে এটি ছিল সম্পূর্ণ নতুন স্তরের হায়ত্তা এবং গোপনীয়তায় নেওয়া। ড্রোনগুলো টুকরো টুকরো করে দেশে পাচার করা হয়েছিল, কয়েক মাস ধরে চুপিসারে একত্রিত করা হয়েছিল। এই সত্য যে তেহরানের এত কাছে এমন একটি স্থানা নির্মাণ ও পরিচালনা করা সম্ভব ছিল, তা প্রকাশ করে এই মিশনের অসাধারণ পরিধি ও সূক্ষ্ম পরিকল্পনা। এই গোপন বেস থেকে ছোট ছোট UAV এবং বড় বিস্ফোরক ভর্তি কোয়াডকপ্টারের তরঙ্গ উৎক্ষেপণ করা হয়েছিল। এই ড্রোনগুলো স্বতন্ত্র ভূমিকা পালন করছিল। FPV ড্রোন প্রথমে আঘাত হানে, আত্মঘাতী হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ছুটে যায় এবং কোয়াডকপ্টাররা লক্ষ্য পূরণের জন্য লক্ষ্যযুক্ত বিস্ফোরণে অনুসরণ করে। একসঙ্গে তারা গুরুত্বপূর্ণ SAM সাইটগুলো নিষ্ক্রিয় করে, যার মধ্যে উন্নত S-3000 ব্যাটারি অন্তর্ভুক্ত ছিল। ফলে ইরানের বিমান প্রতিরক্ষা গ্রিড কার্যত অন্ধ হয়ে যায়। যদিও ইসরায়েল 1 জুন 2025 সাল থেকে ইরানের পারমাণবিক স্থানগুলোতে বোমা বর্ষণ করে আসছে, তবে এই হামলাগুলো কেন বারবার ঘটছে তা আরেকটু গভীরভাবে দেখা উচিত। উত্তরটি আক্ষরিক অর্থেই মাটির গভীরে রয়েছে। এই পারমাণবিক স্থানগুলো শুধু লুকানো নয়, এগুলো শক্তিশালী কংক্রিট এবং মাটির স্তরের নিচে গঠিত, যা বিশেষভাবে প্রচলিত হামলা প্রতিরোধ করার জন্যই ডিজাইন করা হয়। ইসরায়েল নিজস্ব বাংকার বাস্টার বোমা ব্যবহার করছে, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মতে এই অস্ত্রগুলো ইরানের সবচেয়ে সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থানগুলোতে পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি। এই কারণে ইসরায়েল বারবার একই লক্ষ্যে হামলা চালায়। লক্ষ্য হল ধীরে ধীরে প্রতিরক্ষা স্তরগুলো ক্ষয় করা। যদি ইসরায়েল আরও উন্নত আমেরিকান তৈরি বাংকার বাস্টার বোমা ব্যবহার করত, যা গভীরে প্রবেশ করতে সক্ষম, তাহলে ফলাফল আরও নির্ধারক হতে পারত। সম্ভবত একবারই ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করতে পারত। আমরা সেই আমেরিকান অস্ত্রের কথা একটু পরে ফিরব, তবে প্রথমে দেখা যাক ইসরায়েল কি লক্ষ্য করছে এবং কেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের প্রধান লক্ষ্য হল ইরানের পারমাণবিক কার্যক্রমকে ব্যাহত করা,
বিশেষত এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধিকরণ স্থানগুলোতে আঘাত হানে, যেমন ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান। উদাহরণস্বরূপ নাতাঞ্জ নিন। এই স্থাপনায় 6টি উপরের ভবন এবং 3টি ভূগর্ভস্থ কাঠামো রয়েছে, যার মধ্যে 2টি 50,000 সেন্ট্রিফিউজ ধারণ করতে পারত। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের মতে, ইসরায়েলের সাম্প্রতিক বোমাবর্ষণের পর প্রাথমিক মূল্যায়ন থেকে জানা যায় যে এই হামলাগুলো অত্যন্ত কার্যকর ছিল। এগুলো পৃষ্ঠের ক্ষতির বাইরে গিয়ে নিচের স্তরে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, যেখানে সেন্ট্রিফিউজগুলো রাখা আছে। পাইলট ফুয়েল সমৃদ্ধিকরণ প্ল্যান্টের ওপরের অংশটিও ধ্বংস হয়ে গেছে। এই প্ল্যান্টটি, যা 2023 সাল থেকে চালু ছিল, 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধি করছিল। প্রাসঙ্গিকভাবে অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম 90% বিশুদ্ধতায় সমৃদ্ধ হয়। তাই এই স্থানটি সেই সীমার খুব কাছাকাছি ছিল। এখন ফোর্দোর কথা বিবেচনা করুন। নাতাঞ্জের বিপরীতে ফোর্দো মাটির গভীরে অবস্থিত এবং ব্যাপক সুরক্ষা দ্বারা সংরক্ষিত। ইসরায়েল এটিকে উন্নত বাংকার বাস্টিং মুনিশন দিয়ে লক্ষ্য করেছিল, কিন্তু ফলাফল অনেক কম নির্ধারক ছিল। তাদের বোমাগুলো শক্ত ঢাল ভেদ করতে সংগ্রাম করছিল। বারবার হামলা সত্ত্বেও ক্ষতি মিনিমাল ছিল। প্রকৃতপক্ষে ইসরায়েলি জেটগুলি ফোর্দোতে মাইক্রোলসিং পোর্ট্রিতে মুনিশন ফেলেছিল, যা একটি লোকাল ভূমিকম্পন সৃষ্টি করেছিল, যা রিক্টার স্কেলে 2.5, যা ব্যবহৃত শক্তির তীব্রতা নির্দেশ করে। এই স্থানটি তার ভূগতি এবং ইরানের উচ্চ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল বারবার এই একই স্থানে ফিরে আসার কারণ শুধু বক্তব্য দেওয়া নয়, এটি কারণ ইরানের পারমাণবিক কার্যক্রম ভাঙা একটি লক্ষ্যে একবার আঘাত করে এবং এগিয়ে যাওয়ার থেকে অনেক কঠিন। এই কারণে ইসরায়েলের প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের GBU-57 বাংকার বাস্টার বোমা, যা ফোর্দো পারমাণবিক স্থানটি ভাঙতে পারে। প্রথমে আমাদের কাছে আছে BLU-1300। এটি একটি 2000 পাউন্ডের বোমা, যা 1970 সালের দশকে উদ্ভাবিত হয়েছিল। এই অস্ত্রটি প্রায় 180 মিটার বা প্রায় 5 ফুট শক্তিশালী কংক্রিট ভেদ করতে সমর্থ। এরপরে আমরা যেটা ইসরায়েল ব্যবহার করছে তা হল GBU-228, যার সামনে লেজার গাইডেন্স ফিট করা আছে। এই বোমাটি প্রায় 6 মিটার বা 20 ফুট গভীরে প্রবেশ করতে পারে, যা প্রায় দোতলা ভবনের সমান উঁচু। তবে এদের কোনোটি GBU-57 সঙ্গে তুলনীয় নয়, যা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামেও পরিচিত। এটি 60 মিটার বা প্রায় 200 ফুট মাটির গভীরে প্রবেশ করতে সক্ষম। এটিকে দৃষ্টিকোণে রাখতে এই গভীরতা 20 তলা ভবনের উচ্চতার সমান, ফ্লোরের উচ্চতার উপর নির্ভর করে। এই উদাহরণগুলি এই বিশেষায়িত অস্ত্রগুলির মধ্যে প্রবেশের স্তরের সংক্ষিপ্ত উন্নতি এবং পার্থক্য প্রকাশ করে। এর মানে এটি পারমাণবিক স্থানে প্রবেশ করতে পারে। এখানে একজন গড় মানুষকে ধরুন, এই অস্ত্রের বিপরীতে, যা 20 ফুট 6 ইঞ্চি লম্বা। এটি একটি স্ট্রিমলাইন্ড এরোডাইনামিক আকৃতি দেয়, যা স্থিতি এবং নির্ভুলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 31% 5 ইঞ্চি ব্যাস এবং অবিশ্বাস্য 30,000 পাউন্ড ওজনে এটি গভীর প্রবেশের জন্য প্রয়োজনীয় গতিশক্তি তৈরি করতে তার বিশাল ওজনকে ব্যবহার করে। এই ভারী কম্প্যাক্ট ডিজাইন এটিকে 200 ফুটেরও বেশি শক্তিশালী কংক্রিট ভেদ করতে সক্ষম করে। এটিকে বিশ্বের সবচেয়ে কার্যকরী বাংকার বাস্টিং মুনিশনগুলোর মধ্যে একটি করে তোলে। কিন্তু এই প্রযুক্তি বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। এই ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করতে আপনার প্রয়োজন $1 বিলিয়ন স্টেলথ বিমান, যেমন B-2 স্পিরিট বোমারু বিমান, যা আমাদের সাম্প্রতিক ভিডিওতে প্রদর্শিত হয়েছে। কারণ ইরানের এখনও একটি শক্তিশালী শূন্য প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং একটি সাধারণ বিমান তাদের রাডার দ্বারা সহজেই শনাক্ত হয়ে গুলি করে ফেলে দেওয়া যেতে পারে। ধাপ 1, বোম মোতায়েন প্ল্যাটফর্ম। যেমন আগে উল্লেখ করা হয়েছে, একটি B-2 স্টেলথ বোমারু বিমান অতি উচ্চতায় ওড়ে। যখন বিমানটি নির্দিষ্ট স্থানে পৌঁছায় এবং পরিস্থিতি উপযুক্ত হয়, তখন এটি অস্ত্রটি ছাড়ে। বোমাটি নিরাপত্তার জন্য তৈরি এবং মোতায়েনের উচ্চতাটির গতিপথ এবং কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধাপ 2, লক্ষ্য নির্ধারণের নির্ভুলতা। বোমাটি উন্নত গাইডেন্স প্রযুক্তি দিয়ে সজ্জিত, যার মধ্যে GPS এবং ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম আছে, যা মিলিটারি গ্রেড উপগ্রহ। এরপরে ধাপ 3, গতিপথ সমন্বয়। গাইডেন্স তথ্য এবং ডাটা তখন বোমার পেছনে থাকা 4টি ল্যাটিস মোটর ফিনে প্রেরণ করা হয়। এই ফিনগুলো রিয়েল টাইমে নড়াচড়া করতে পারে এবং সমন্বয় করতে পারে, যা বোমাটিকে মাধ্যাকর্ষণের শক্তিতে নামার সময় তার পথ সংশোধন করতে সাহায্য করে। এই সমন্বয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বোমার কোনো থ্রাস্টার নেই তার গতিপথ পরিবর্তন করতে। পরিবর্তে এটি এই ফিনগুলো নড়াচড়া এবং উচ্চ উচ্চতা থেকে ফেলার উপর নির্ভর করে। এই কারণে বোমাটিকে অতি উচ্চতা থেকে মোতায়েন করতে হবে, যাতে এটি সঠিকভাবে গতিপথ সমন্বয় করার জন্য যথেষ্ট সময় এবং দূরত্ব পায়। এখানেই সবচেয়ে কঠিন অংশটি আসে। ধাপ 4, আঘাত এবং প্রবেশ। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামে পরিচিত বোমাটি প্রায় 30,000 পাউন্ড বা প্রায় 14,000 কিলোগ্রাম। যখন এটি লক্ষ্যে পৌঁছায়, তখন এটি প্রচণ্ড শক্তিতে আঘাত করে, যা শক্ত কাঠামো, যেমন বাংকারে গভীরে প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়।
আঘাতের সময় শক্তি এটিকে 200 ফুটেরও বেশি শক্তিশালী কংক্রিটে নিজেকে গাড়তে সাহায্য করে, নিশ্চিত করে যে এটি তার পেলোড ঠিক যেখানে উদ্দিষ্ট সেখানে পৌঁছে দেয় সর্বোচ্চ প্রভাবের জন্য। অবশেষে ধাপ 5, অস্ত্রকে সক্রিয় করার জটিল অংশ। এটি 2টি এসডিবি ফিউজ দিয়ে সজ্জিত। ব্যাকআপ হিসেবে 2টি ফিউজ প্রয়োজন, প্রথমটি জি সেন্সিং এবং দ্বিতীয়টি টাইম ডিলে ফিউজ। কেন এই রিডিজাইন প্রয়োজন ছিল? তা হল এটি নিশ্চিত করতে হয়েছিল যে বোমাটি উল্লেখযোগ্য শক্তিশালী উপাদানের স্তরের নিচে অবস্থিত স্থাপনাগুলোতে আঘাত হানতে পারে। এই কারণে ফিউজগুলো বোমার পেছনে রাখা হয়েছে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। একবার টাইম ডিলে বা জি সেন্সিং ফিউজ তার গন্তব্যে পৌঁছায়, তখন এটি বিস্ফোরণ ঘটায়, একটি মিনি ভূমিকম্পন সৃষ্টি করে যা 20 তলা ভবনে বাংকারকে গাড়তে পারে। যেহেতু ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল, এভাবেই ইসরায়েল সাধারণত লেজার গাইডেন্স এবং বাংকার বাস্টার বোমা ব্যবহার করে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। ইসরায়েলি বিমান বাহিনী F-15 মতো নন স্টেলথ বিমানও ব্যবহার করে, যা বিভিন্ন অস্ত্র দিয়ে সজ্জিত এবং বিভিন্ন স্থানে নির্ভুল হামলা চালায়। আক্রমণের মূল অস্ত্র ছিল বাংকার বাস্টার বোমা।